Hello everyone, welcome to my channel. This is Saima Jakepia. আজকে আলোচনা করব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ব্রিফ কোশ্চেনগুলো নিয়ে। দেখা যায় কি পরীক্ষার মধ্যে সবসময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিট করা হয়, মোটামুটি 3-4টা কমন পড়েই যায়। তো আপনি যদি একটু মনোযোগ দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফলো করেন তাহলে দেখা যাবে কি আপনার জন্য সবকিছু অনেক সহজ হয়ে যায়। তাহলে শুরু করি। আর একটা কথা বলে রাখি, এখানে যে স্লাইডটা আমি ব্যবহার করেছি এটা আমি ফেসবুক থেকে নিয়েছি, আরাফাত ইমন নামে একটা পেজ থেকে। একটা যাই হোক যেটাই হবে হোক, খুব ভালো করে দেখা যাচ্ছে না। আশা করি আপনাদের সবার কাছে মেবি বই আছে, আপনারা সেটাই ফলো করবেন। তাহলে স্টার্ট করি। 2013 সালের প্রথম কোশ্চেনটা ছিল, হুইচ পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক? ইংলিশ এপিকের কোনটা ফার্স্ট এপিক ছিল? বিয়লফ। বিয়লফ হচ্ছে ফার্স্ট এপিক। হোয়াট ইজ দ্য মাস্টারপিস অফ জিওফ্রি চসার? জিওফ্রি চসারের মাস্টারপিস কি ছিল? দ্য ক্যান্টারবেরি টেলস। হোয়াট ইজ হিউম্যানিজম? হিউম্যানিজম জিনিসটা কি? হিউম্যানিজম ইজ এ সিস্টেম অফ ভ্যালুস অ্যান্ড বিলিফস। এটা হচ্ছে ভ্যালু এবং বিলিফের একটা সিস্টেম, এবং যেখানে বলা হয় কি পিপল আর বেসিক্যালি গুড অ্যান্ড দ্যাট প্রবলেমস ক্যান বি সলভড ইউজিং রিজন ইনস্টেড অফ রিলিজন। এখানে বলা হচ্ছে কি মানুষরা আসলে ভালো হয়, আর কথা হচ্ছে মানে হিউম্যানিজমের মানে মানুষকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে কি মানুষ খুবই ভালো, আর মানুষের যে কোনো প্রবলেম সলভ করার জন্য আপনি রিজন ব্যবহার করবেন, মানে যুক্তি ব্যবহার করবেন, রিলিজন ব্যবহার করবেন না। তাহলে হিউম্যানিজম কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে একটা ভ্যালুস এবং বিলিফের সিস্টেম, এবং যেখানে বলা হয় কি মানুষ খুবই ভালো, আর প্রবলেমগুলো আপনি রিলিজনের পরিবর্তে যুক্তি দিয়ে সলভ করবেন। তারপর হচ্ছে হু রোড গর্ভাডক? এই যে গর্ভাডক এটাকে কে লিখেছেন? এটা দুইজন রাইটার লিখেছেন, একজন হচ্ছেন থমাস নর্টন, আরেকজন হচ্ছেন থমাস স্যাকবেল। এই দুইজন মিলে এটা লিখেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় রিপিট করা হয়। তারপর হচ্ছে হোয়েন ওয়াজ দ্য প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস পাবলিশড? এই যে লিরিক্যাল ব্যালেড এটা কখন পাবলিশ করা হয়? 1798 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ মুভমেন্ট ওয়াজ ইংলিশ রেনেসেন্স? ইংলিশ রেনেসেন্স এটা কেমন মুভমেন্ট? এটা হচ্ছে এ কালচারাল অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট ইন ইংল্যান্ড। এটা ইংল্যান্ডে একটা সাংস্কৃতিক অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট ছিল, যেটা হয় কখন? 15th সেঞ্চুরির শেষের দিকে আর 17th সেঞ্চুরির শুরু পর্যন্ত, মানে 15th সেঞ্চুরির শেষের দিকে শুরু হয় আর 17th সেঞ্চুরির শুরুর দিকে এটা শেষ হয়। তারপর হচ্ছে কমেডি অফ ম্যানার্স জিনিসটাকে কে পপুলার করেছিল? উইলিয়াম কনগ্রিভ এই কমেডি অফ ম্যানার্সটাকে পপুলার করেছে। হু ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ ডিকশনারি? ইংলিশ ডিকশনারির ফাদার কে ছিল? স্যামুয়েল জনসন। হু ওয়ার দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েটস কারা ছিল? জন ডান, অ্যান্ড্রিউ মার্ভেল, জর্জ হারবার্ট, থমাস ক্যারিও অ্যান্ড হেনরি ভার্গন একজন ছিল। এই পাঁচজন হচ্ছে মোটামুটি মেটাফিজিক্যাল পোয়েটস। আপনি যদি মনে রাখতে না পারেন তাহলে এই তিনজনের নাম লিখে দিবেন, এদিকে থমাস লিখে দিবেন, এদিকে হ্যানরি লিখে দিবেন, মোটামুটি একটা আপনার আনসার হয়ে যাবে। তিনজনের নাম লিখলেও হয়ে যাবে। এবার আসেন, হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? ভিক্টোরিয়ান কনফ্লিক্ট জিনিসটা কি? ভিক্টোরিয়ান এজ এমন একটা যুগ ছিল যখন বিশ্বাস, মোরালিটির মধ্যে এবং টেকনোলজির মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছিল। তারপর দেখা যাচ্ছে কি ফেইথ এবং ডাউট মানুষের মধ্যে ব্যাপারটা ছিল, কখনো মানুষ কি বিশ্বাস করছে আবার সন্দেহ করছে। মানে ধর্ম আর প্রযুক্তির এত উন্নতি হয়েছিল যে মানুষের মধ্যে কোনো কিছুর প্রতি বিশ্বাস আসছিল না, তো সবকিছুর প্রতি একটা কনফ্লিক্ট দেখা দেয়। কনফ্লিক্ট গুলো কোথায় কোথায় পাওয়া যায়? ভিক্টোরিয়ান conflict refers to the conflicts of morality, technology and industry. এই যে ভিক্টোরিয়ান কনফ্লিক্ট এটা মূলত হচ্ছে একটা কনফ্লিক্ট। কিসের কনফ্লিক্ট? মোরালিটির, টেকনোলজি এবং ইন্ডাস্ট্রির কনফ্লিক্ট। একটা হচ্ছে ফেইথ অ্যান্ড ডাউটের কনফ্লিক্ট, আরেকটা হচ্ছে ইম্পেরিয়ালিজম অ্যান্ড রাইটস অফ ওম্যান অ্যান্ড অ্যাথেন্টিক মাইনরিটিস। ঠিক আছে, এইসব জিনিসের কনফ্লিক্ট দেখানো হয়। আপনি যদি পুরো আনসার মাথায় রাখতে না পারেন, যেটুকু মনে থাকে ওইটুকু লিখলেই হবে। When did the modern era begin in English literature? ইংলিশ লিটারেচারে মডার্ন এজটা কখন আসে? 1901 সালে। নেম দ্য ইউনিভার্সিটি উইটস? ইউনিভার্সিটি উইটসদের নাম লিখতে বলা হয়েছে। এখানে 5-6 জনের নাম রয়েছে। ইউনিভার্সিটি উইটস কারা? একটা হচ্ছে লিলি, পিল, কিট, গ্রিন,
লজ, ন্যাশ, মার্লো, এই কয়েকজন হচ্ছে যে কি ইউনিভার্সিটি উইথ, টোটাল 7 জন। এবার আসেন 2014 সালের কোশ্চেনে, হোয়াট ইজ ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ জিনিসটা কি? ব্ল্যাক ডেথ হচ্ছে একটা সেভার এপিডেমিক ছিল, মানে অনেকটা হচ্ছে আমরা বলতে পারি যে করোনা টাইপের একটা ব্যাপার ছিল, এরকম সেভার একটা এপিডেমিক, যেটা হয়েছিল কোথায়? এশিয়া এবং ইউরোপে। কখন হয়? 14th সেঞ্চুরিতে। আর এই যে ব্ল্যাক ডেথ, এটার কারণে প্রায় পপুলেশন, জনসংখ্যার কোয়ার্টার জনসংখ্যা মৃত্যুবরণ করে, মানে এক চতুর্থাংশ মৃত্যুবরণ করে ফেলে এই ব্ল্যাক ডেথের কারণে। এবার আসেন সেকেন্ড কোশ্চেনটাতে, হোয়াট এ মোরালিটি প্লে? মোরালিটি প্লে জিনিসটা কি? এটার কোশ্চেন শুনেই বোঝা যাচ্ছে। মোরালিটি প্লে হচ্ছে ইজ এ কাইন্ড অফ প্লে, এটা এক ধরনের প্লে যেখানে ক্যারেক্টার্স পার্সোনিফাই মোরাল কোয়ালিটিস। এখানে যে ক্যারেক্টারগুলো থাকবে তারা মোরাল কোয়ালিটিস গুলার মধ্যে থাকবে, যেমন ভালো ভালো দিকগুলা দেখাবে ক্যারেক্টারগুলা, মানে খারাপ খুব একটা থাকবে না। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশনস অ্যান্ড ইন হুইচ মোরাল লেসনস আর টট, যেখানে মোরাল লেসন দেওয়া হয়, তাহলে ক্যারেক্টারগুলা মোরাল কোয়ালিটিসগুলোকে পার্সোনিফাই করবে। আর এখানে ভালো ভালো জিনিসগুলোকে, মোরাল ব্যাপারগুলোকে শেখানো হবে, যেমন আপনি ভালো কাজ করবেন, সৎ পথে চলবেন, সৎ পথে ইনকাম করবেন, ঘুষ নিবেন না, এই টাইপের কথাগুলো আপনাকে শেখানো হবে আর কি, ভালো ভালো জিনিস মোরাল প্লেতে। হুইচ এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? এটা তো আমরা সবাই জানি, এলিজাবেথেন এজকে কনসিডার করা হয় ইংলিশ লিটারেচারের গোল্ডেন এজ হিসেবে। হু ইজ কল্ড দ্য পোয়েটস পোয়েট? পোয়েটদের পোয়েট কে ছিল? এডমন্ড স্পেন্সার। তারপর হু আর কল্ড ক্যাভালিয়ার পোয়েটস? এই ক্যাভালিয়ার পোয়েটস কারা ছিল? এরা মূলত 17th সেঞ্চুরির পোয়েট ছিল, যারা কিং চার্লস দ্য ফার্স্টকে সাপোর্ট করেছিল সিভিল ওয়ারের সময়ে। তাহলে সিভিল ওয়ার সময়ে যারা চার্লস দ্য ফার্স্টকে সাপোর্ট করে 17th সেঞ্চুরিতে, তারাই হচ্ছে ক্যাভালিয়ার পোয়েটস। তারা চার্লস দ্য ফার্স্টের প্রতি একদম লয়াল ছিল, মানে লয়ালটি থাকার কারণে তাদেরকে ক্যাভালিয়ার পোয়েটস বলা হচ্ছে। তারপর হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগানটা কি ছিল? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। ভেরি ইজি, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য অক্সফোর্ড মুভমেন্ট? অক্সফোর্ড মুভমেন্ট জিনিসটা কি? অক্সফোর্ড মুভমেন্ট হচ্ছে একটা রিলিজিয়াস মুভমেন্ট। এই যে এখানে যে আনসারটা দেওয়া হয়েছে এটা একটু খুবই টাফ, পরে একটা আনসার দেওয়া হয়েছে সেটা তখন বলবো, ঠিক আছে? আনসারটা তখনই বলি, জাস্ট শর্ট করে জেনে রাখেন, অক্সফোর্ড মুভমেন্ট হচ্ছে একটা রিলিজিয়াস মুভমেন্ট, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হয়েছিল। আপনি যদি পারেন এই অ্যান্সারটা শিখে নেবেন, তবে ওই অ্যান্সারটা আমার মনে হচ্ছে ইজি। তাহলে এটাই আগে বলি, অক্সফোর্ড মুভমেন্ট ওয়াজ এ মুভমেন্ট উইদিন দ্য চার্চ অফ ইংল্যান্ড। এটা হচ্ছে ইংল্যান্ডের চার্চগুলোর মধ্যে একটা মুভমেন্ট, যেটা কোথায় হয়? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। কখন হয়? 1833 সালে। যেখানে কি করা হয়? অ্যাংলিকান চার্চের সাথে রোমান ক্যাথলিক চার্চের একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়। কারণ বলা হয় কি, মানে রোমান ক্যাথলিকের কিছু ব্যাপার অ্যাংলিকান চার্চে আনার ব্যাপার একটা চিন্তা করা হচ্ছিল আর কি, এই আর কি। তারপর হচ্ছে হু আর প্রি রাফালিয়েটস? এই যে এই জিনিসটাই, মানে কারা ছিল প্রি রাফালিয়েটস? এরা হচ্ছে মূলত জন এভারেট মিলেইস, ডান্তে, গ্যাব্রিয়েল রসেটি অ্যান্ড উইলিয়াম হলম্যান হান্ট আর প্রি রাফালিয়েটস। আর নামগুলো একটু যদিও ডিফিকাল্ট মনে হতে পারে, সে যাই হোক। হোয়াট ইজ স্ট্রিম অফ কনসাসনেস? স্ট্রিম অফ কনসাসনেস জিনিসটা কি? এটা হচ্ছে একটা ন্যারেটিভ ফর্ম। স্ট্রিম অফ কনসাসনেস ইজ এ ন্যারেটিভ ফর্ম ইন হুইচ দ্য অথর রাইটস ইন এ ওয়ে দ্যাট মিমিক্স এ ক্যারেক্টার্স ইন্টারনাল থটস। এই যে স্ট্রিম অফ কনসাসনেসের মধ্যে দেখা যায় কি, একটা ক্যারেক্টার সারাক্ষণ তার অতীত সম্পর্কে মানে চিন্তা করতে থাকে। এই যে একটা চিন্তা করা, এটার মধ্য দিয়ে তার অতীত সম্পর্কে অডিয়েন্সরা জানতে পারে। তো এটা হচ্ছে এক ধরনের ন্যারেটিভ ফর্ম, ন্যারেট করার একটা ফর্ম, যেটা কি করে রাইটাররা ব্যবহার করে থাকে। এবার আসেন অ্যাবসার্ড ড্রামা জিনিসটা কি? অ্যাবসার্ড ড্রামা হচ্ছে ইজ এ টাইপ অফ ড্রামা, এটা এক ধরনের ড্রামা যেখানে জীবনের যে ভিজার যেটা থাকে, ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের জীবনে অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলো থাকে এগুলোকে পোর্ট্রে করা হয়। আর এই অ্যাবসার্ড ড্রামাতে বলা হয় কি, সবকিছুই কনফিউজিং এবং এই জীবনে কোনো কিছুর মিনিং নাই, মানে সবকিছুই মিনিংলেস, ঠিক আছে? পারহ্যাপস ফান্ডামেন্টালি মিনিংলেস এভরিথিং, মানে আমাদের জীবনে যা কিছু আছে সবকিছু মিনিংলেস, জীবনের কোনো উদ্দেশ্য নেই, সবকিছুই অ্যাবসার্ড, অ্যাবস্ট্রাক্ট, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর মানুষ এই জিনিসটা চিন্তা করা শুরু করে।
কারণ বিশ্বযুদ্ধ মানুষকে এত খারাপ খারাপ জিনিস দেখিয়েছে, তারা বলে যে আসলে জীবনের কোনো মানে নেই, দেয়ার ইজ নো গড, তারা এই জিনিসটা বিশ্বাস করতো। তো তখন এই অ্যাবসার্ড ড্রামাটা আসে। এবার আসেন, টি.এস. এলিয়টের দুইটা ক্রিটিক্যাল অ্যাসের নাম লিখতে বলা হয়েছে, সেগুলো কি কি? একটা হচ্ছে দ্য মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড ট্রেডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াট ইজ পিউরিটানিজম। পিউরিটানিজম জিনিসটা কি? Puritanism refers to the beliefs and practices of people who follow very strict moral and religious rules about the proper way to behave and live. এই যে পিউরিটানিজম, এটা দ্বারা মূলত একটা বিলিফ অথবা প্র্যাকটিসকে বোঝানো হচ্ছে কিছু মানুষের, যারা খুবই স্ট্রিক্টলি রিলিজিয়াস মোরাল রুলসগুলোকে ফলো করতো এবং তারা সেটাকে মনে করতো জীবনে চলাচল করার একটা ওয়ে। আচ্ছা, আমি খুব একটা বেশি হাতে যাচ্ছি না, যেমন ধরেন হিন্দু সাধুদের কথা বলি, তারপরে গির্জার যে চার্চম্যান যারা থাকে, মুসলমানদের হুজুর যাদেরকে বলি, দেখা যায় অনেক মানুষ থাকে না, অনেক বেশি রিলিজিয়াস রুলসগুলোকে ফলো করে থাকে, এবং ওই টাইপের পিউরিটানিজম হচ্ছে ওরকম একটা জিনিস। ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য বললাম, কেউ রং ইন্টেনশনে নিয়ে যাবেন না। তারপর হচ্ছে যে এই যে 1066 সাল, এটা কেন ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার? এটা ইম্পর্টেন্ট বিকজ দ্য এন্ডিং অফ ওল্ড ইংলিশ পিরিয়ড। এটা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ডের শেষ এবং মিডল ইংলিশ পিরিয়ডের বিগিনিং, সেজন্য 1066 সালটা ইম্পর্টেন্ট। হাউ মেনি টেলস ইচ পিলগ্রিম হ্যাড টু টেল ইন দ্য ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলসে প্রত্যেকটা যাত্রীকে কয়টা করে টেল বলতে হবে? টোটাল 4টা, যাইতে 2টা, আসতে 2টা, টোটাল কয়টা? 4টা। হোয়াট কাইন্ড অফ বুক ইজ মিল্টনস অ্যারিওপ্যাজিটিকা। মিল্টনের অ্যারিওপ্যাজিটিকা এটা কি ছিল? এটা হচ্ছে একটা প্যামফ্লেট, মানে ইট ইজ এ প্রোস ওয়ার্ক। তাহলে এটা কেমন ছিল? প্রোস ওয়ার্ক। হোয়াট ইজ গ্লোভ থিয়েটার? এই জিনিসটা কি? এটা হচ্ছে এরকম যে ইন অ্যাসোসিয়েশন উইথ শেক্সপিয়ার্স প্লেইং কোম্পানি, দ্য লর্ড চ্যাম্বারলেন্স ম্যান, a theatre was established in London in 1599 and it is called the Globe Theatre. অনেকটা হচ্ছে এরকম, শেক্সপিয়ারের যে নাটকগুলো ছিল সেগুলা সেখানে মানে চালানো হতো লর্ড চ্যাম্বারলেন্স ম্যানের মধ্যে। তো এখানে যেটা 1599 সালে যেটাকে স্টাবলিশ করা হয়েছে এবং এটাকে গ্লোব থিয়েটার বলা হয় আর কি। এটার একটা শর্ট কোশ্চেন রয়েছে এবং এটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন। Why is 1798 is a landmark in the history of English literature? 1798টা কেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা ল্যান্ডমার্ক? কারণ এই যে 1798 সালে এই তখন লিরিক্যাল ব্যালেডটা পাবলিশ করা হয়েছিল এবং এটা হচ্ছে রোম্যান্টিক এজের শুরু। লিরিক্যাল ব্যালেডে পাবলিশ করা, রোম্যান্টিক এজটা শুরু হওয়া অনেকটা সেম কথা, সেজন্য এই 1798 সালটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ল্যান্ডমার্ক। তারপর হোয়াট ইজ ড্রামা অফ আইডিয়াস? ড্রামা অফ আইডিয়াস জিনিসটা কি? এটা হচ্ছে একটা ফর্ম অফ ড্রামা, এটা হচ্ছে ড্রামার একটা ফর্ম যেখানের মধ্যে সার্টেন আইডিয়াস অর থিওরিজ আর প্রেজেন্টেড, কিছু নির্দিষ্ট আইডিয়াস এবং থিওরিজ প্রেজেন্ট করা হয়। তারপর হচ্ছে যে কখন রেস্টোরেশন পিরিয়ড হয় এবং হু ওয়াজ রেস্টোর্ড, কে চার্লস দ্য সেকেন্ডকে রেস্টোর করে, বা হু ওয়াজ রেস্টোর টু ইংলিশ থ্রোন, কাকে রেস্টোর করা হয়েছিল রেস্টোরেশন পিরিয়ডের মধ্য দিয়ে। তাহলে রেস্টোরেশন পিরিয়ড কখন হয়? 1660 সালে, এবং কিং চার্লস দ্য সেকেন্ডকে রেস্টোর করা হয়েছিল ইংলিশ থ্রোনে। হুইচ এজ ইজ কল্ড অ্যাজ অগাস্টান is known as Augustan age is English literature. আচ্ছা যাই হোক, এখানে আমি একটু আসলে মনে হচ্ছে চোখে কম দেখতেছি, সে যাই হোক। এই যে অগাস্টান এজ, এটাকে কেন মানে কোন এজটাকে অগাস্টান এজ বলা হচ্ছে? যখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আসে, দেখা যায় কি এটা ওকে অনেকগুলো ভাগে ভাগ করা হচ্ছে, 3-4টা ভাগে। তো এই নিউ ক্লাসিক্যাল এজের সেকেন্ড পার্টটা হচ্ছে অগাস্টান এজ। এখন এটাকে কেন অগাস্টান এজ বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে দেখা যাচ্ছিল কি তখনকার সময়ে যে রাইটাররা ছিল তারা কি করছিল, ইতালিতে এম্পারার অগাস্টাসের টাইমে যে রাইটারগুলা ছিল তাদের রাইটিংটাকে ফলো করছিল। ইতালিয়ান কিছু রাইটার যারা এম্পারার অগাস্টাসের টাইমে ছিল তাদেরকে ফলো করছিল বলে এই এজটাকে বলা হচ্ছিল কি এজ অফ অগাস্টান এজ। যাই হোক, ঠিক আছে, এটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সেকেন্ড পার্ট। হু আর কল্ড দ্য পায়োনিয়ার্স অফ ইংলিশ নোভেল। ইংলিশ নোভেলের পায়োনিয়ার কারা? স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, লরেন্স স্টার্ন অ্যান্ড ড্যানিয়েল ডেফো, এদেরকেই বলা হচ্ছে ইংলিশ নোভেলের পায়োনিয়ার্স।
আপনি সবার কথা যদি মনে রাখতে না পারেন, এই যে স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডেফো, এদের কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, এই তিনটা অবশ্যই লিখবেন। এবার হচ্ছে ডাব্লিউ.বি. ইয়েটসের ন্যাশনালিটি কি ছিল? সে একজন আইরিশ ছিল। তারপর হোয়াট ইজ অক্সফোর্ড মুভমেন্ট? এই যে এই আনসারটার কথা আমি বলেছিলাম। অক্সফোর্ড মুভমেন্ট জিনিসটা কি? এটা হচ্ছে একটা রিলিজিয়াস মুভমেন্ট, যেটা শুরু হয় কোথায়? অক্সফোর্ডে, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে, এবং এটাকে অক্সফোর্ড মুভমেন্ট বলা হচ্ছে। এটা লিখলেও হবে, ওই আনসারটা লিখলেও হবে। তারপর এ টেল অফ টু সিটিজ, ঠিক আছে, এটা একটা নোভেল। এখানে দুইটা সিটিজের কথা বলা হচ্ছে। সেই সিটিজগুলো কি? একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে প্যারিস। এবার আসেন 16 সালের কোশ্চেনে, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? দেখছেন, এটা কিন্তু আগে একবার রিপিট হয়েছে। ইংলিশ পোয়েট্রির ফাদার কাকে বলা হয়? জিওফ্রি চসারকে। তারপরে হচ্ছে হু রোড অটোপিয়া ইন ল্যাটিন? অটোপিয়া এটা কে লিখেছিল? এটা লিখেছিল স্যার থমাস মুর। Which royal dynasty was established in the restoration of the so-called War of the Roses? যখন ওয়ার অফ দ্য রোজেস চলছিল তখন কোন রয়্যাল ডাইনেস্টিটা আসে বা এস্টাবলিশ করা হয়েছে? যাই হোক, এর আনসারটা হচ্ছে এরকম, দ্য রয়্যাল ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য রেজলিউশন অফ দ্য সো কল্ড ওয়ার অফ দ্য রোজেস অ্যান্ড কন্টিনিউ থ্রু দ্য রেইন অফ এলিজাবেথ দ্য ফার্স্ট ইন ইজ টিউডর। ঠিক আছে, এটা কে ছিল? টিউডর ছিল। তারপরে পরের কোশ্চেনটা হচ্ছে নেম 4 প্লেস রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ারের 4টা নাটকের নাম বলতে হবে। একটা হচ্ছে অথেলো, হ্যামলেট, ম্যাকবেথ, আর একটা হচ্ছে দ্য টেম্পেস্ট। হোয়াট ইজ মিল্টনস পারপাস বিহাইন্ড রাইটিং প্যারাডাইস লস্ট? প্যারাডাইস লস্ট জিনিসটা মিল্টন কেন লিখেন? প্যারাডাইস লস্ট সম্পর্কে একটু বলি। এই যে প্যারাডাইস লস্ট, এটা হচ্ছে মিল্টন দেখায় কি, আমরা সবাই তো কম বেশি জানি যে আমাদের আদি পিতা আদম হাওয়ার যে হিস্ট্রিটা, ওটা সম্পর্কে আমরা সবাই জানি। এই যে হিস্ট্রিটা, এটা প্যারাডাইস লস্টে মিল্টন লিখেছে। ঠিক আছে, তো এটা লিখার তার উদ্দেশ্য কি ছিল? টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টুয়ার্ডস ম্যান। আসলে গড মানুষের প্রতি কেমন, এই জিনিসটা দেখানোর জন্যই প্যারাডাইস লস্টটা তিনি লিখেছেন। ঠিক আছে, টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টুয়ার্ডস ম্যান। হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস? এই পিলগ্রিমস প্রোগ্রেস এটা কি? এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্কস অফ রিলিজিয়াস লিটারেচার রিটেন বাই জন বানিয়ান। এটা হচ্ছে জন বানিয়ানের লেখা খুবই ফেমাস এবং সিগনিফিক্যান্ট ওয়ার্ক রিলিজিয়াস লিটারেচারে। হোয়াট ইজ স্যাটায়ার? স্যাটায়ার জিনিসটা কি? স্যাটায়ার ইজ এ লিটারালি অ্যাটাক অন দ্য ফলিস অ্যান্ড ভাইসেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ সোসাইটি। এই যে স্যাটায়ার, এটা হচ্ছে সমাজে যেসব দেখা যায় না উটপটাং কিছু কাজ কারবার থাকে, ওগুলোর উপর অ্যাটাক করা। ঠিক আছে, এটা হতে পারে কোনো সমাজের উপর কিংবা মানুষের উপরও হতে পারে এই স্যাটায়ারটা। হোয়াই ইজ আলেকজান্ডার পোপ ফেমাস ইন ইংলিশ লিটারেচার? আলেকজান্ডার পোপ কেন ফেমাস? হিজ স্যাটারিক আউটলুক। তিনি ছিলেন স্যাটারিস্ট ছিলেন, তো তার এই যে স্যাটারিক আউটলুকটার কারণে তিনি ইংলিশ লিটারেচারে ফেমাস। ইন হুইচ ইয়ার ডিড ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস? ফ্রেঞ্চ রেভলিউশন কখন হয়? 1789 সালে। তারপর হচ্ছে যে পোয়েট্রির একটা ডেফিনেশন রয়েছে, সেটা কি? স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এখন এই ডেফিনেশনটা কে দিয়েছিল? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হোয়াট সিগনিফাইজ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজ জিনিসটা সময় আমরা কি কি দেখতে পাই, মানে এই এজটাকে যখন আসবে তখন মাথায় কি কি আসবে আপনার? স্টেডিনেস, ইমপ্রুভমেন্ট, সোশ্যাল রিফরমেশন। ঠিক আছে, এই সময় সোশ্যাল রিফরমেশন হয়, অনেক উন্নতি হয় সমাজে। এছাড়া কিছু খারাপ দিকও রয়েছে, যেমন কিছু মিজারিস রয়েছে, যেমন পভার্টি, দারিদ্রতা, ইনজাস্টিস, সোশ্যাল ডিসঅর্ডার, এগুলো ভিক্টোরিয়ান এজে দেখা যায়। সমাজে বৈষম্য আসে, ইনজাস্টিস, মানুষের সাথে অন্যায় হতে থাকে, দারিদ্রতা দেখা দিয়েছে। যেভাবে উন্নতি হচ্ছে ঠিক তেমনি খারাপ দিকও হচ্ছিল। হু আর কল্ড দ্য ব্রন্টিস? ব্রন্টিস কারা ছিল? ব্রন্টিস মূলত তিনজন সিস্টার। একটা হচ্ছে শার্লট ব্রন্টি, অ্যানি ব্রন্টি, এমিলি ব্রন্টি। তিনজনই ফেমাস রাইটার। এবার আসেন 17 সালে, ক্যাডমন কে ছিল? ক্যাডমন হচ্ছে যে ফার্স্ট নোন পোয়েট। তিনি হচ্ছেন প্রথম মানে পোয়েট হিসেবে তাকে জানা যায়। কখন? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। হোয়াট ইজ ওয়েটিং ফর গডো? ওয়েটিং ফর গডো জিনিসটা কি? এটা হচ্ছে একটা অ্যাবসার্ড ড্রামা, যেটা লিখেছেন স্যামুয়েল ব্যাকেট। এই ওয়েটিং ফর গডো যখন আপনি পড়বেন তখন দেখবেন যে এখানে কোনো মানেই নেই, মানুষ কতগুলো শুধু শুধু কার জন্য ওয়েট করছে।
কার জন্য ওয়েট করছে সেটাও জানে না, কখন ওয়েট করতে হবে তাও জানে না, কিসের জন্য ওয়েট করছে তাও জানে না, মানে মিনিংলেস একটা জিনিস। তাহলে এটা কি একটা অ্যাবসার্ড ড্রামা। রাইট ডাউন দ্য নেমস অফ 4 মেটাফিজিক্যাল পোয়েটস। এটা তো আমরা আগেই পড়েছি, জন ডান, অ্যান্ড্রে মার্ভেল, জর্জ হারবার্ট, হেনরি ভাগান, এগুলো আর কি। এবার হচ্ছে কমেডি অফ হিউমার্স জিনিসটা কি? কমেডি অফ হিউমার্স ইজ এ ফর্ম অফ কমেডি, এটা হচ্ছে এক ধরনের কমেডি ইন হুইচ দ্য ক্যারেক্টার্স অ্যাকশনস আর স্টেটেড স্ট্রংলি রিভিলিং দেয়ার স্যাডনেস, হ্যাপিনেস, প্যাসিমিজম, অপটিমিজম। এই যে কমেডি অফ হিউমার্স, এটা হচ্ছে একটা কমেডি যেখানে তাদের অ্যাকশনের মধ্য দিয়ে মানুষের দুঃখ, খারাপ, ভালো সবকিছুই কি করা হয়, একটা দেখানো হয়, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে যে জনাথন সুইফটের একটা সেলিব্রেটেড রাইটিং কি ছিল, গালিভার্স ট্রাভেল। আমরা সবাই কিন্তু এই ফিল্মটা দেখেছি, অনেক বড় একটা মানুষ, ছোট ছোট লিলিপুট গালিভার, এটা হচ্ছে যে জনাথন সুইফটের লেখা গালিভার্স ট্রাভেলস। তারপর লিরিক্যাল ব্যালেড হুজ পোয়েমস দ্বারা লেখা, মানে লিরিক্যাল ব্যালেড দুইজন রাইটার লিখেছে, এখন কারা লিখেছে, একটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ আর একটা হচ্ছে স্যামুয়েল টেইলর কলোরিজ, এসটি কলোরিজ। ঠিক আছে, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এসটি কলোরিজ। তারপর লেক পোয়েটস কারা ছিল? লেক পোয়েটস হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কলোরিজ, রবার্ট সাউদি, এরাই হচ্ছে লেক পোয়েটস। তারপর হু ওয়াজ অলিভার ক্রমওয়েল? অলিভার ক্রমওয়েল কে ছিল? সে হচ্ছে একজন পিউরিটান লিডার, কেম টু দ্য পাওয়ার অফ ইংল্যান্ড ইন 1649, যিনি 1649 সালে ক্ষমতায় আসে ইংল্যান্ডে, এবং তিনি একজন পিউরিটান লিডার ছিলেন। ফ্রেঞ্চ রেভলিউশনের স্লোগান কি ছিল? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। তারপর হচ্ছে যে এডমন্ড স্পেন্সারের দুইটা মেজর লিটারারি ক্রিয়েশন কি কি ছিল? একটা হচ্ছে ফেয়ারি কুইন আর একটা হচ্ছে কি অ্যামোরেটি, সরি অ্যামোরেলটি, যাই হোক এটা মানে আপনারা লিখবেন আর কি। তারপর হচ্ছে হোয়াট ইজ পামেলা? পামেলা জিনিসটা কি? এই যে পামেলা, এটা হচ্ছে ফার্স্ট অফ দ্য নোভেলস, স্যামুয়েল রিচার্ডসনের ফার্স্ট নোভেল ছিল পামেলা। হু রোড রবিনসন ক্রুসো? রবিনসন ক্রুসো কে লিখেছিলেন? ড্যানিয়েল ডেফো। এবার আসেন 2018 সালের কোশ্চেনে, ওল্ড ইংলিশ পিরিয়ড কখন শুরু হয়? ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয় 450 সালে, এটাই লিখে দিতে হবে। ফার্স্ট বাইবেল কে ট্রান্সলেট করে? জন ওয়াইক্লিফ। হোয়াট ইজ ব্ল্যাক ডেথ? ব্ল্যাক ডেথ সম্পর্কে তো আমরা আগে বলেছি, আর রিপিট না করি। তারপরে হচ্ছে যে হু রোড মর্টেড আর্থার? এটা কে লিখেছিলেন? স্যার থমাস ম্যালোরি। এটা লিখেছিলেন কি? মর্টেড আর্থার, এটা তিনি লিখেছিলেন। ঠিক আছে, ম্যালোরি। তারপর হচ্ছে হোয়াট ইজ গান পাউডার প্লট? গান পাউডার প্লট জিনিসটা কি? গান পাউডার প্লট এটা হচ্ছে একটা কনস্পিরেসি অফ ইংলিশ রোমান ক্যাথলিক্স। রোমান ক্যাথলিক যারা ছিল ইংল্যান্ডে, ওরা একটা কনস্পিরেসি করেছিল। তারা চেয়েছিল পার্লামেন্ট এবং কিং জেমস দ্য ফার্স্ট এবং তার কুইন, তার বড় ছেলেকে 1605 সালে নভেম্বরের 5 তারিখে কি করবে? উড়িয়ে দিবে। এটা হচ্ছে গান পাউডার প্লট। অনেকটা হচ্ছে এরকম, তারা সবাই মিলে একটা রুমে মিটিং করছিল, তো তখন তারা নিচে কি করে? গান পাউডার রাখে, মানে ব্লাস্ট বোমের মতো, এটা ব্লাস্ট করে দিবে এরকম, কিন্তু এটা ধরা পড়ে যায়। পরবর্তীতে যারা এই প্লটে ছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়। হোয়াট ইজ ক্যান্টারবারি টেলস? ক্যান্টারবারি টেলস কি? এটা হচ্ছে চসারের বেস্ট ইংলিশ ওয়ার্ক। তো কোন এজটাকে ডিকেডেন্ট, মানে ডিকেডেন্স বা ক্ষয়প্রাপ্ত এজ হিসেবে জানা হয়? দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। হোয়াট ইজ ভিক্টোরিয়ান কনফ্লিক্ট? এটা তো আগেই বলেছি, যেখানে মোরালিটি, টেকনোলজি, ইন্ডাস্ট্রি কনফ্লিক্ট দেখানো হয়, ফেথ এবং ডাউট এবং ইম্পেরিয়ালিজমের কনফ্লিক্ট দেখানো হয়। হু পপুলারাইজ দ্য কমেডিস অফ ম্যানার্স? কমেডিস অফ ম্যানার্সটাকে কে পপুলার করেছিল? উইলিয়াম কনগ্রিভ। তারপর হুইচ হিস্টোরিক্যাল মুভমেন্ট ইনফ্লুয়েন্সড দ্য ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রি? কোনটা ইংলিশ রোম্যান্টিক পোয়েট্রিতে অনেক বেশি ইনফ্লুয়েন্স রেখেছিল? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। হু আর প্রমিনেন্ট পোয়েটস অফ মডার্ন এজ? মডার্ন এজের মানে খুবই উল্লেখযোগ্য কবি কারা ছিল? ডাব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, ডাইলান থমাস, ডি.ডব্লিউ.এইচ. অডন, জে.এইচ. হপকিন্স, এরাই হচ্ছে কি মডার্ন এজের প্রমিনেন্ট পোয়েটস। তারপর অক্সফোর্ড মুভমেন্ট কখন হয়েছিল? 19th সেঞ্চুরিতে হয়েছিল। তারপর আসেন 2019 সালের কোশ্চেনে, হোয়াট ইজ দ্য মাস্টারপিস অফ জিওফ্রি চসার? জিওফ্রি চসার মাস্টারপিস কি ছিল? দ্য ক্যান্টারবারি টেলস। তারপর 1798 সাল, এটা কেন ল্যান্ডমার্ক? কারণ কি? লিরিক্যাল ব্যালেডের পাবলিকেশনের জন্য, আর এটা রোমান্টিক এজের শুরু। হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি অফ ইংলিশ লিটারেচার?
ইংলিশ লিটারেচার ফার্স্ট ট্র্যাজেডি কি ছিল? গর্ভাডাক। এই দেখেন এখানে কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেম কোশ্চেন রিপিট করা হচ্ছে। এই সব কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। হুইচ পোয়েম ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ এপিক? ফার্স্ট ইংলিশ এপিক কোনটা? বিয়ল্ফ। এটা 2013 সালের প্রথম কোশ্চেনটা ছিল। তারপর নেম দ্য ইউনিভার্সিটি উইটস, এটা তো বলেছি 7জন রাইটার, তারা ইউনিভার্সিটি উইটস। তারপর গর্ভাডাক, এটা কে লিখেছে? 2জন লিখেছেন, থমাস নর্টন অ্যান্ড স্যাগভিল। তারপরে কখন কি হয়েছিল? গ্লোরিয়াস রেভলিউশন শুরু হয়। গ্লোরিয়াস রেভলিউশন কখন হয়? 1688 সালে। শুধু এই কোশ্চেনটাই নিউ, মোটামুটি সবগুলোই কিন্তু রিপিটেড কোশ্চেন। তারপর কাকে পোয়েটস অফ পোয়েট বলা হয়? এডমন্ড স্পেন্সার। তারপর হচ্ছে হাউ মেনি টেলস? ক্যান্টারবেরি টেলসে প্রত্যেকটা যাত্রীকে কয়টা করে টেল বলতে হবে? 4টা করে। তারপরে মিল্টনের এরিওপেজিটিকে কেমন ওয়ার্ক? এটা হচ্ছে একটা প্রোস ওয়ার্ক। কাকে ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়? জন ওয়াইক্লিফকে। তারপর হোয়াট রাইট দ্য নেমস অফ 3 মডার্ন পোয়েটস? মডার্ন পোয়েটসদের নাম বলো কি কি? ডাব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট, ডাইলান থমাস। এবার আসেন 2020 সালের কোশ্চেনে। হোয়াট টাইপস অফ রাইটিং ইজ বিয়ল্ফ? বিয়ল্ফ কেমন ওয়ার্ক? এটা হচ্ছে একটা এপিক। তারপরে হচ্ছে যে হুইচ প্লে ইজ কনসিডার্ড দ্য ফার্স্ট ইংলিশ কমেডি? ফার্স্ট ইংলিশ কমেডি কোনটা ছিল? রালফ রোয়েস্টার ডুয়েস্টার, এটাই ছিল ফার্স্ট ইংলিশ কমেডি ওয়ার্ক। তারপরে স্প্যানিশ ট্র্যাজেডিটা কে লিখেছিলেন? টমাস কিট। হু ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সলেটর অফ দ্য বাইবেল ইন্টু ইংলিশ? কে বাইবেলটাকে ইংলিশে ট্রান্সলেট করেছিল? জন ওয়াইক্লিফ। তারপরে হোয়েন ডিড দ্য এজ অফ চসার বিগিন? এজ অফ চসারটা কখন শুরু হয়? আমরা জানি যে মিডল ইংলিশ পিরিয়ড যেটা রয়েছে সেটাকে এজ অফ চসার বলা হচ্ছে। তো চসার এজটা কখন? যখন চসার অনেক বেশি প্রমিনেন্ট রাইটার ছিল, মানে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। তারপর কাকে বলা হয় ইংলিশ পোয়েট্রির ফাদার? জেফ্রি চসারকে। হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস? কখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়? 1789 সালে ফ্রেঞ্চে হয়েছিল। হোয়াট ইজ রিফরমেশন? রিফরমেশন জিনিসটা কি? রিফরমেশন ওয়াজ এ রিলিজিয়াস মুভমেন্ট। এটা হচ্ছে একটা রিলিজিয়াস মুভমেন্ট, মানে ধর্মীয় মুভমেন্ট, যেখানে বলা হয় কি the opposition of the people to the claims of papal authority and the Church of Rome. Who wrote the Spectator? Spectator এটা কে লিখেছিল? এটা 2জন রাইটার লিখে, একজন হচ্ছেন জোসেফ এডিসন, আরেকজন হচ্ছে স্যার রিচার্ড স্টিল। নেম 2 রাইটার্স অফ দ্য অগাস্টান এজ। অগাস্টান এজে 2জন রাইটারের নাম লিখতে বলা হয়েছে, একজন হচ্ছেন আলেকজান্ডার পোপ, আর একজন হচ্ছেন কি এডওয়ার্ড ইয়াং। হোয়াট ইজ মেন্ট বাই ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ জিনিসটা কি? ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ মিন্স দ্য কম্প্রোমাইজ বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, ফেথ অ্যান্ড ডাউট, হুইচ ওয়ার ওয়াইড স্প্রেড ইন দ্য ভিক্টোরিয়ান এজ। এটার মানে হচ্ছে এরকম যে সায়েন্স এবং রিলিজনের মধ্যে একটা কম্প্রোমাইজ, ফেথ এবং ডাউটের মধ্যে একটা কম্প্রোমাইজ, যেটা ভিক্টোরিয়ান এজে দেখা গিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ জর্জ বার্নার্ড শো? জর্জ বার্নার্ড শোর ন্যাশনালিটি কি ছিল? তিনি একজন আইরিশও ছিলেন, আবার ব্রিটিশও ছিলেন। এবার আসেন 2021 সালের কোশ্চেনে। অ্যাংলো স্যাক্সনের টাইমের 2জন পোয়েটের নাম লিখতে বলা হয়েছে, একটা হচ্ছে ক্যাডমান, আরেকজন হচ্ছে সাইনলফ। তারপর হু ব্রট ফ্রেঞ্চ লিটারারি আইডিয়ালস অ্যান্ড ফ্রেঞ্চ ওয়ার্ডস ইনটু ইংলিশ? কে ফ্রেঞ্চ লিটারারি যেসব আইডিয়াগুলো ছিল এবং ফ্রেঞ্চ ওয়ার্ডগুলো ইংলিশে এনেছিল? নরম্যানসরা। তারপরে হু ইজ উইলিয়াম ক্যাক্সটন? এটা কে ছিল? সে হচ্ছে একজন প্রিন্টার, ফার্স্ট ইংলিশ প্রিন্টার। হু এস্টাবলিশড প্রিন্টিং প্রেস ইন লন্ডন? যিনি প্রিন্টিং প্রেস লন্ডনে এনেছিলেন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারের ফার্স্ট ট্র্যাজেডি কি ছিল? গর্ভডাক, যেটা কে লিখেছিলেন? থমাস স্যাগভিল অ্যান্ড থমাস নর্টন। তারপরে আসেন উইলিয়াম শেক্সপিয়ার কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1564 সালে এপ্রিল মাসে স্ট্যামফোর্ড আপন অ্যাভনে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস? পিলগ্রিমস প্রোগ্রেস এটা কি? এটা হচ্ছে মূলত জন বানিয়ানের একটা অ্যালিগরি ছিল, যেটা লেখা হয় 1678 সালে। হু রোড অল ফর লাভ? এটা কে লিখেছে অল ফর লাভটা? জন ড্রাইডেন। হুইচ এজ ইজ নোন অ্যাজ অগাস্টান এজ? অগাস্টান এজটা মানে কোন এজটা ছিল? নিউ ক্লাসিক্যাল এজটাকেই কিন্তু অগাস্টান এজ বলা হয় ইংলিশ লিটারেচারে।
হোয়াট ইজ দ্য টাইম স্পেন অফ দ্য রোম্যান্টিক এজ? রোম্যান্টিক এজের সময়টা কখন ছিল? 1798 থেকে 1832 সাল পর্যন্ত। হোয়াট ইজ প্যান্থেইজম? প্যান্থেইজম জিনিসটা কি? এটার মানে হচ্ছে প্যান্থেইজম ইজ এ বিলিফ, এটা একটা বিশ্বাস, দ্যাট গড লিভস ইন নেচার অ্যান্ড নেচার ইজ গড, যেখানে বলা হয় কি গড প্রকৃতির মধ্যে আছে এবং প্রকৃতিই গড। হু ইজ কল্ড অ্যান ভিক্টোরিয়ান পোয়েট ইন ভিক্টোরিয়ান লিটারেচার? মানে এমন একজন পোয়েট রয়েছে যিনি ভিক্টোরিয়ান এজের ছিল, কিন্তু তাকে ভিক্টোরিয়ান পোয়েট বলা হয় না, সেটাকে রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, যিনি মূলত ভিক্টোরিয়ান এজের হওয়া সত্ত্বেও ভিক্টোরিয়ান এজের প্রবলেমগুলো লিখেনি, বরং তিনি ম্যান এবং ওমেন রিলেশনশিপ নিয়ে লিখেছেন। নেম টু ইংলিশ নোভেলিস্ট হু এমপ্লয়েড স্ট্রিম অফ কনসাসনেস? দুইজন নোভেলিস্টের কথা বলা হয়েছে যারা স্ট্রিম অফ কনসাসনেস তাদের রাইটিংয়ের মধ্যে ব্যবহার করেছেন। একজন হচ্ছে ডি.এইচ. লরেন্স আর একজন হচ্ছে ভার্জিনিয়া ওলফ। এই হলো ওভারঅল ব্রিফ কোশ্চেন। এগুলো থেকে মোটামুটি আপনি 3-4টা কমন পেয়েই যাবেন, বারবার রিপিট হচ্ছে। তো এগুলো পড়বেন, পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আপনার নিজে যেগুলো মনে হয় বা বিভিন্ন সাজেশন থেকে পড়তে পারেন, আর ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। মাঝে আমার একটু প্রবলেম হয়েছে, এই যে ব্যাটারি চলে গেল, এদিক এদিক হয়ে গেল, যাই হোক, আল্লাহ হাফেজ।